বর্তমান সময়েও সমগ্র উত্তর পূর্ব ভারত জুড়ে বেশ কয়েকটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন সক্রিয় রয়েছে, যেগুলোর মধ্যে একটি কেএলও, যার পুরো নাম কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন। অভিযোগ করা হয় জন্মের প্রথম দিকে সংগঠনটি আলাদা রাজ্যের দাবিতে আন্দোলন করলেও পরবর্তী সময়ে এই সংগঠনের উদ্দেশ্য হয়ে দাঁড়ায় সমগ্র উত্তরবঙ্গ সহ আসাম, বিহার, নেপাল এমনকি বাংলাদেশের উত্তরাঞ্চলের বেশ কিছু ভূখণ্ড নিয়ে কামতাপুর নামে একটি পৃথক রাষ্ট্র নির্মাণ করা। 1999 সালে শিলিগুড়ির এনজিপি রেল স্টেশনে বোমা হামলা এবং 2013 সালে জলপাইগুড়িতে ঘটা সাইকেল বোমাকাণ্ডের জন্যও এই সংগঠনটিকেই দায়ী করা হয়েছিল। তবে কেএলওর তরফ থেকে এ সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়। কিন্তু কেন্দ্রীয় গোয়েন্দাদের তথ্য অনুসারে আসামের উলফা সহ নর্থ ইস্টের আরও বেশ কয়েকটি বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সঙ্গে কেএলওর যোগসূত্র ছিল। আর আপনারা জানলে অবাক হবেন, কেএলওর প্রতিষ্ঠাতা তমির দাস ওরফে জীবন সিংহের জন্ম আলিপুরদুয়ার জেলার কুমার গ্রামে। এমনকি তিনি শিলিগুড়ি বয়েজ হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক এবং শিলিগুড়ি কলেজ থেকেই গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন। জীবন সিংহ কারো কাছে একজন উগ্রবাদী নেতা, আবার কারো কাছে তিনি অধিকার আদায়ে পথে নামা একজন সাহসী বিপ্লবী। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, প্রত্যন্ত গ্রামের অতি সাধারণ পরিবারে জন্ম নেওয়া একজন মেধাবী ছাত্র কেন হঠাৎ করে কলম রেখে হাতে অস্ত্র তুলে নিলেন? কিভাবে তিনি গোয়েন্দাদের চোখে ফাঁকি দিয়ে ভুটান ও মায়ানমারের গভীর জঙ্গলে থেকে কেএলও প্রতিষ্ঠা করলেন? কয়েক দশক ধরে চলমান কামতাপুর আন্দোলনের পেছনে আসলে কোন ইতিহাস চাপা পড়ে আছে? এছাড়া 2003 সালে ভারতের সেনাবাহিনী কেন ভুটানের গভীর জঙ্গলে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল? জীবন সিংহ বর্তমানে কোথায় আছেন এবং কেন তিনি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পাঠানো শান্তি প্রস্তাবে রাজি হয়েছেন? এই সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এই ভিডিও থেকে। বন্ধুরা, জীবন সিংহ দ্বারা কেএলওর প্রতিষ্ঠা এবং কামতাপুর আন্দোলনের কারণ সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদেরকে সময়ে অনেকটাই পেছনে যেতে হবে। এই কাহিনী শুরুয়াত হয়েছিল 1947 সালের দেশভাগের সময়। আসলে ইংরেজদের ভারত ত্যাগের পূর্বে ভারতীয় উপমহাদেশ জুড়ে 562টির মতন ছোট বড় দেশীয় রাজ্য ছিল। এই রাজ্যগুলো ইংরেজদের করদ বা মিত্র হলেও এগুলো শাসন কার্য পরিচালনা করা হতো স্থানীয় রাজাদের দ্বারা। দেশভাগের সময় ব্রিটিশরা এই দেশীয় রাজ্যগুলোকে 3টি চয়েস দেয়: প্রজাদের মতামত অনুসারে ভারত নয়তো পাকিস্তান কোনো একটি ইউনিয়নে যুক্ত হওয়া, আর না হয় স্বাধীন থাকা। এই ঘোষণার পর 562টি দেশীয় রাজ্যের মধ্যে মাত্র 60টি বাদে সবগুলো রাজ্যই ভারতীয় ইউনিয়নে যুক্ত হয়। আর সেই সময় কোচবিহারও ছিল একটি দেশীয় রাজ্য। প্রায় 500 বছরেরও প্রাচীন রাজবংশ দ্বারা শাসিত কোচবিহার রাজ্যের একসময় আয়তন ছিল বিশালাকার। উত্তরে হিমালয় পর্বত থেকে দক্ষিণে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত ছিল এই রাজ্য। কিন্তু কালের বিবর্তনে মুঘল আক্রমণ ও ব্রিটিশ প্রভাবের দ্বারা কোচ রাজ্যের আয়তন ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম হয়ে যায়। তবে আয়তনে ক্ষুদ্র হওয়া সত্ত্বেও কোচবিহার রাজ্যের ভৌগোলিক গুরুত্ব ছিল অপরিসীম। তাই ভারত পাকিস্তান উভয় পক্ষই কোচ রাজ্যকে নিজেদের ভূখণ্ডে যুক্ত করার জন্য চেষ্টা চালাতে থাকে। এমনকি আপনারা জানলে অবাক হবেন, পাকিস্তান ষড়যন্ত্রের মাধ্যমে মহারাজকে হাঁটিয়ে কোচ রাজ্যকে তাদের ভূখণ্ডে যুক্ত করার জন্য পরিকল্পনাও করে নিয়েছিল, কিন্তু তারা সফল হয়নি। এই বিষয়ে আমি আগে একটি বিস্তারিত ভিডিও পোস্ট করেছি, আপনারা চাইলে সেটি দেখতে পারেন। যাই হোক, অবশেষে প্রজাদের কল্যাণের কথা ভেবে 1949 সালের 12 সেপ্টেম্বর তৎকালীন কোচ মহারাজ জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর কোচবিহার রাজ্যকে আনুষ্ঠানিকভাবে ভারতে বিলয় করে দেন। তবে প্রথম দিকে এই রাজ্যটিকে ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবেই যুক্ত করা হয়েছিল, যার প্রথম চিফ কমিশনার ছিলেন ভিআই নাঞ্জাপ্পা। কিন্তু এই ঘটনার ঠিক 3 মাসের মধ্যেই কোচ রাজ্যকে কেন্দ্রশাসিত অঞ্চলের লিস্ট থেকে সরিয়ে এটিকে পশ্চিমবঙ্গ প্রদেশের একটি জেলা হিসেবে যুক্ত করা হয়। আর এখান থেকেই শুরুয়াত হয় কামতাপুর আন্দোলনের। এছাড়া এই আন্দোলনের আরেকটি বড় কারণ ছিল ডেমোগ্রাফি চেঞ্জ। আসলে ধর্মের ভিত্তিতে দেশভাগের পর পূর্ব পাকিস্তানের বাঙালি হিন্দু, যাদের ভাটিয়া বলা হয়, তারা নির্যাতনের শিকার হয়ে দল বেঁধে ভারতের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে ভিড় জমাতে শুরু করে। আর কোচবিহারও যেহেতু একটি সীমান্তবর্তী অঞ্চল, তাই সেখানেও পূর্ব বাংলা থেকে আসা শরণার্থীতে ভরে যায়। ফলস্বরূপ ধীরে ধীরে স্থানীয় রাজবংশীরাই সংখ্যালঘুতে পরিণত হতে থাকে। মহারাজ হরেন্দ্র নারায়ণের সময়কাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের শিক্ষিত ভাটিয়া বাঙালিদের রাজ্যের গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদগুলোতে নিয়োগ করা হতো। তবে তখন তাদের তত একটা প্রভাব ছিল না, কারণ মহারাজাই ছিলেন রাজ্যের সর্বেসর্বা। কিন্তু কোচবিহার পশ্চিমবঙ্গের জেলায় পরিণত হওয়ার পর পরিস্থিতি সম্পূর্ণভাবে বদলে যায়। অভিযোগ করা হয় কলকাতা কেন্দ্রিক শাসকরা ইচ্ছাকৃতভাবে স্থানীয় রাজবংশীদের বদলে পূর্ব ও দক্ষিণবঙ্গ থেকে আসা ভাটিয়া বাঙালিদেরকেই বেশি গুরুত্ব দিচ্ছে। চাকরি, ব্যবসা সবকিছুতেই ভাটিয়াদের প্রভাব। ফলস্বরূপ স্থানীয় রাজবংশীরা চরম বেকারত্ব ও আর্থিক সমস্যার সম্মুখীন হতে থাকে। এছাড়া ভাষা ও সংস্কৃতিও ছিল একটি বড় কারণ। ডেমোগ্রাফি চেঞ্জের কারণে ধীরে ধীরে কোচ রাজ্যে বাংলা ভাষা ও কলকাতা কেন্দ্রিক বাঙালিয়ানা সংস্কৃতির প্রচার প্রসার বাড়তে থাকে, যা কোচ নেতাদের কাছে নিজেদের ভাষা ও সংস্কৃতির জন্য একটি বড় ধরনের হুমকি বলে মনে হয়।
তাই পৃথক কামতাপুর রাজ্য গঠন, রাজবংশী ভাষার সাংবিধানিক স্বীকৃতি ও প্রচার প্রসার, চাকরির ক্ষেত্রে শিক্ষিত রাজবংশী যুবক যুবতীদের জন্য কোটা সংরক্ষণ সহ আরও অনেক দাবি নিয়ে কোচ নেতারা আন্দোলন শুরু করেন। গঠন করা হয় বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দল, যেমন ইউকেডি, কেপিপি, আকসু ইত্যাদি। কিন্তু কয়েক দশক ধরে শান্তিপূর্ণভাবে আন্দোলন করার পরেও রাজনৈতিক দলগুলো তাদের দাবি দাবা পূরণের পরিবর্তে রাজবংশীদেরকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করে শুধু প্রতিশ্রুতি দিতে থাকে। এর সাথে তৎকালীন বামফ্রন্ট সরকারের পুলিশ দ্বারা শান্তিপূর্ণ আন্দোলনকারীদের উপর নিপীড়ন চালানোর অভিযোগে এই আন্দোলনের সাথে যুক্ত অনেকেই শান্তিপূর্ণ আন্দোলনের বদলে হাতে অস্ত্র তুলে নেয়। আর এখান থেকেই উদয় হয় জীবন সিংহের, যার নেতৃত্বে গড়ে ওঠে এক সশস্ত্র বাহিনী, কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন বা কেওলো। বন্ধুরা, জীবন সিংহের আসল নাম তমির দাস এবং স্কুল কলেজের খাতায় উনার নাম তুষার দাস। 1968 সালের 12 জানুয়ারি আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের উত্তর হলদিবাড়ি গ্রামের অতি সাধারণ একটি পরিবারে তুষার দাস জন্মগ্রহণ করেন। উনার পিতার নাম শ্রী নীলকুমার দাস এবং মাতা শ্রীমতী মহেতেশ্বরী দাস। মেধাবী ছাত্র তুষার দাস উত্তর হলদিবাড়ি গ্রামের প্রাথমিক বিদ্যালয় থেকে উত্তীর্ণ হয়ে কুমারগ্রাম ব্লকের মদন সিংহ হাই স্কুলে ভর্তি হন এবং সেখান থেকে 1986 সালে মাধ্যমিক পাশ করার পর তিনি তার মামার সঙ্গে আমবাড়ি ফালাকাটার চেঙ্গেশ্বর রায়ের বাড়িতে চলে আসেন। আর এই চেঙ্গেশ্বর রায় ছিলেন আমবাড়ি ফালাকাটার চিন্তামোহন হাই স্কুলের ভূগোলের শিক্ষক, এর সাথে একজন উত্তরাখণ্ড আন্দোলনের নেতা। সেখানে থাকাকালীন চেঙ্গেশ্বর রায়, জগদীশ রায় সহ আরও অন্যান্য কোচ নেতাদের কাছ থেকে রাজবংশীদের অতীতের গৌরবোজ্জ্বল ইতিহাস এবং বর্তমান দুরবস্থার কথা শুনে তুষার দাসও এই আন্দোলনের সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেন। তাই তিনি রাজগঞ্জ ব্লকের বিশিষ্ট কোচ নেতা মহেন্দ্র সিং ডাঙ্গরিয়ার বাড়িতে ভগবদ্গীতা স্পর্শ করে কোচ রাজবংশী সমাজের দুঃখ দুর্দশা দূরীকরণে প্রতিজ্ঞাবদ্ধ হন। আন্দোলনে যোগদানের পাশাপাশি নিজের আর্থিক দুরবস্থাকে উপেক্ষা করে উচ্চশিক্ষায় মনোযোগী হন তিনি। পৃথিবীর মহান ব্যক্তিদের জীবনী গ্রন্থ পড়ার পাশাপাশি শিলিগুড়ি বয়েজ হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক এবং শিলিগুড়ি কলেজ থেকে 1991 সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর 23 বছর বয়সী তুষার দাসের সম্পূর্ণ মনোযোগ চলে যায় কামতাপুর আন্দোলনের দিকে। কিন্তু দীর্ঘদিন ধরে চলমান শান্তিপূর্ণ আন্দোলনের নিষ্ফলতা তুষার দাসকে ভিন্ন ধরনের রাস্তা বেছে নিতে বাধ্য করে। 90-এর দশকে ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম বা উলফা নামের একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন সমগ্র উত্তর পূর্ব ভারত জুড়ে ব্যাপকভাবে সক্রিয় ছিল। আর তুষার দাসও উলফার থেকে অনুপ্রাণিত হয়ে সেই স্টাইলে একটি সশস্ত্র বাহিনী গড়ে তুলে কামতাপুর আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন। তাই তিনি উলফা জয়েন করার সিদ্ধান্ত নিলে ওনার মাতা এসবে না গিয়ে বিবাহ করার পরামর্শ দেন। কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ জীবন সিংহ নিজের সিদ্ধান্তে অনড় থাকেন। তবে তিনি বিবাহ করেছিলেন 2004 সালে। ওনার স্ত্রীর নাম ভারতী দেবী। বর্তমানে জীবন সিংহ তিথি ও প্রীতি নামের দুজন কন্যা সন্তানের পিতা। যাই হোক, গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর 1992 সালের দিকে তুষার দাস তার মতোই মতাদর্শের অন্যান্য বন্ধুদের সঙ্গে নিয়ে একটি অর্গানাইজেশন গড়ে তোলার সিদ্ধান্ত নেন। আর এই কাজে ওনার অন্যতম সহযোগী ছিলেন বাদল দাস ওরফে হর্ষবর্ধন, যিনি পরবর্তী সময় কেওলোর ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। 1993 সালের শুরুর দিকে তুষার দাস ও তার প্রধান সহযোগীরা কেওলো গঠনের উদ্দেশ্যে আসামের কোকরাঝাড় জেলার ভটগাঁওয়ে উলফার শীর্ষ নেতা দিলীপ নারায়ণ দেবের সঙ্গে সাক্ষাৎ করেন। উলফার এই শীর্ষ নেতাই তুষার দাসকে কামতাপুরের জীবন বলে আখ্যায়িত করেন। এরপর থেকেই তুষার দাস সবার কাছে জীবন সিংহ নামে পরিচিত হয়ে ওঠেন। 1993 সালের 28 ডিসেম্বর উলফা নেতাদের সহযোগিতায় মাত্র 13 জন সদস্য নিয়ে গঠিত হয় কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন বা কেওলো। জীবন সিংহের নেতৃত্বে ধীরে ধীরে এই সংগঠনের সদস্য সংখ্যাও বাড়তে থাকে। সেই সময় আসামের গা ঘেঁষা ভুটানের একদম সীমান্তবর্তী জেলা সারপাংয়ের গভীর জঙ্গলে উলফার বেশ কয়েকটি প্রশিক্ষণ কেন্দ্র ছিল। আর উলফা নেতারা জীবন সিংহ সহ নতুন কেওলো সদস্যদের জন্য সেই ক্যাম্পগুলোতে প্রশিক্ষণের ব্যবস্থাও করেছিলেন। 1994 সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত চলে এই প্রশিক্ষণ। এর মধ্যেই ভারতীয় সেনাবাহিনী উলফার ক্যাম্পগুলো ধ্বংস করার জন্য সামরিক অভিযান চালায়। ফলস্বরূপ জীবন সিংহ ও তার সহযোগীরা পালিয়ে আসামে চলে আসেন এবং 1996 সালে অল কামতাপুর স্টুডেন্ট ইউনিয়ন বা আকসু নামের একটি ছাত্র সংগঠন প্রতিষ্ঠা করে তারা গোপনে কেওলোর সদস্য সংখ্যা বাড়াতে থাকে। কিন্তু 1999 সালের জুন মাসে উত্তরবঙ্গে ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। সেই সময় চলছিল কার্গিল যুদ্ধ। তাই উত্তরবঙ্গের সবথেকে বড় রেল স্টেশন নিউ জলপাইগুড়িতে ইন্ডিয়ান আর্মিদের আনাগোনা লেগেই ছিল। তাই উগ্রপন্থীরা আর্মিদের টার্গেট করে 22 জুন নিউ জলপাইগুড়ি স্টেশনে একটি বোমা বিস্ফোরণ ঘটায়। এই হামলায় 3 জন ভারতীয় সেনা সদস্য সহ 9 জন প্রাণ হারায়। আহত হয় প্রায় 65 জন। এই ঘটনার পর নড়েচড়ে বসে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো। ইনভেস্টিগেশনের পর জানা যায় এই ঘটনার মূল পরিকল্পনাকারী ছিল পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI এবং উলফার সাহায্যেই তারা এই কাজে সফলতা পায়। তাই উলফার সাথে যুক্ত থাকার অভিযোগে জীবন সিংহকে গ্রেফতার করে আসাম পুলিশ। 55 দিন পুলিশ কাস্টডিতে এবং দীর্ঘ 7 মাস কোকরাঝাড় জেলে বন্দী থাকার পর
প্রমাণের অভাবে জীবন সিংহকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু ছাড়া পাওয়ার পর জীবন সিংহ আবারও কেওলোর শক্তি বৃদ্ধিতে মনোযোগী হয়ে ওঠে। সীমান্ত ঘেঁষা ভুটানের জঙ্গলগুলোতে নতুন করে শিবির তৈরি করা হয়, আর এই শিবিরগুলোতে কেওলো, উলফা সহ নর্থ ইস্টের আরও অনেক বিচ্ছিন্নতাবাদী সংগঠনের নেতা ও সদস্যরা আশ্রয় নেওয়া শুরু করে। ভারতীয় গোয়েন্দাদের কাছে এই খবর পৌঁছাতেই নড়েচড়ে বসে ভারত সরকার। এই ক্যাম্পগুলোকে ধ্বংস করার জন্য 2003 সালে রয়্যাল ভুটান আর্মি এবং ভারতীয় সেনাবাহিনী মিলে যৌথ অভিযান চালায়। এই অভিযানের নাম দেওয়া হয় অপারেশন অল ক্লিয়ার। 2003 সালের 15 ডিসেম্বর থেকে 2004 সালের 3 জানুয়ারি পর্যন্ত চলা এই অভিযানে ভারত ও ভুটান সেনাবাহিনী ব্যাপক সফলতা পায়। উলফার শীর্ষ নেতা রাহুল দত্ত সহ 120 জন বিচ্ছিন্নতাবাদী প্রাণ হারায়। গ্রেফতার করা হয় 90 জনকে, যাদের মধ্যে ছিলেন কেওলোর ভাইস প্রেসিডেন্ট হর্ষবর্ধন, মিল্টন বর্মা, টম অধিকারী, বিপ্লব সিনহা সহ আরও অনেকে। কিন্তু জীবন সিং সহ আরও অনেকেই পালিয়ে যেতে সক্ষম হয়। এই অপারেশনের দ্বারা 35টিরও বেশি প্রশিক্ষণ শিবির ধ্বংস করা হয়। উদ্ধার করা হয় 500টিরও বেশি AK সিরিজের রকেট লঞ্চার, মর্টার সহ 1 লক্ষ রাউন্ড গুলি। অপারেশন অল ক্লিয়ারের কারণে কেওলোর মেরুদণ্ড একরকম ভেঙে যায়। তাই কেওলো, উলফা সহ অন্যান্য বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো তাদের পরবর্তী আস্তানা হিসাবে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামকে বেছে নেয়, কারণ তখন বাংলাদেশের ক্ষমতায় ছিল এন্টি ইন্ডিয়া মতাদর্শে বিশ্বাসী BNP সরকার। কিন্তু 2009 সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসতেই বাংলাদেশের আর্মি পার্বত্য চট্টগ্রামে আশ্রয় নেওয়া এই সমস্ত সংগঠনগুলোর বিরুদ্ধে অভিযান শুরু করে। এমন অবস্থায় জীবন সিংহ স্ত্রী ও সন্তানদের সঙ্গে নিয়ে পালিয়ে বাংলাদেশের পঞ্চগড়ে চলে আসেন এবং সেখান থেকে তাদেরকে নেপালে পাঠিয়ে দিয়ে তিনি আবারও চলে আসেন ভুটানের জঙ্গলে। 2009 সাল থেকে 2012 সাল পর্যন্ত জীবন সিংহ ভুটানের জঙ্গলেই আত্মগোপন করেছিলেন, কিন্তু নিজের অসুস্থতার চিকিৎসা ও পরিবারের সঙ্গে দেখা করার জন্য 2012 সালের শেষের দিকে তিনি নেপালে পাড়ি দেন। কয়েক মাস নেপালে থাকার পর তিনি আবারও ভুটানের জঙ্গলে ফিরে আসেন, কিন্তু গোয়েন্দাদের হাতে ধরা পড়ার ভয়ে 2014 সালে তিনি ভুটান থেকে মেঘালয় হয়ে চলে আসেন বাংলাদেশের চট্টগ্রামে এবং সেখান থেকে পৌঁছে যান মায়ানমারের সাগাইং প্রদেশের খামতি জেলার গভীর জঙ্গলে। সেখানে তিনি আবারও নতুন করে কেওলোর শিবির স্থাপন করেন। এরপর মায়ানমারের জঙ্গলেই কেটে যায় দীর্ঘ সময়, কিন্তু 2017 সালে জীবন সিংয়ের জীবনে এক অন্ধকার নেমে আসে। আসলে উনার স্ত্রী ভারতী দেবী অসুস্থতার কারণে শিলিগুড়ি মেডিকেল কলেজে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মাহারা সন্তানদের চরম কষ্টের মুহূর্তেও প্রতিজ্ঞাবদ্ধ জীবন সিংহ তাদের পাশে থাকতে পারেনি। সবকিছুই নীরবে সহ্য করেছেন মায়ানমারের গভীর জঙ্গলে বসে। এরপর আবারও দীর্ঘ সময় অতিবাহিত হয়ে যায়। কিন্তু 2021 সালের দিকে জীবন সিংয়ের কিছু বক্তব্য সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভাইরাল হয়। পৃথক রাষ্ট্রের বদলে পৃথক কামতাপুর রাজ্য গঠনের দাবি উত্তরবঙ্গের সাধারণ জনগণের মনে ব্যাপক সাড়া দেয়। অনেক MP MLA জীবন সিংয়ের সুরে সুর মিলিয়ে পৃথক রাজ্যের দাবি জানাতে শুরু করে। এর মধ্যেই কেন্দ্রীয় সরকার জীবন সিংয়ের দাবিগুলো নিয়ে আলোচনার আশ্বাস দিয়ে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মধ্যস্থতায় একটি শান্তি প্রস্তাব পাঠায়। আর জীবন সিংহ সেই প্রস্তাবে সাড়া দিয়ে মায়ানমারের জঙ্গল ত্যাগ করে 2023 সালের জানুয়ারিতে আসামে চলে আসেন এবং বর্তমানে তিনি সেখানেই আছেন বলে জানা যায়। তবে কামতাপুর আন্দোলনের সঙ্গে যুক্ত নেতাকর্মীদের অভিযোগ, দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরেও কেন্দ্রীয় সরকার তাদের দাবি পূরণে বিশেষ কোনো আগ্রহ দেখাচ্ছে না। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্পষ্ট বার্তা, কোনো রকম পরিস্থিতিতেই বাংলা ভাগ হবে না। তাহলে এখন সবথেকে বড় প্রশ্ন, কবে হবে পৃথক কামতাপুর রাজ্য? কবে রাজবংশী ভাষাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হবে, নাকি রাজবংশীদেরকে রাজনৈতিক দলগুলো শুধু ভোট ব্যাংক হিসেবেই ব্যবহার করে যাবে? যাই হোক বন্ধুরা, আশা করি আমার এই ক্ষুদ্র ভিডিও থেকে আপনারা এই বিষয়ে অল্প কিছু হলেও জানতে পেরেছেন। তাই ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই বাই বন্ধুরা। জয় হিন্দ, জয় অখণ্ড ভারত।